এখনকার প্রাইম টাইম নিউজ নিয়ে আমি আপনাদের সাথে আছি মৃন্ময়, আর আপনারা দেখছেন নিউজ বাংলা নেটওয়ার্ক। সংবাদ নিবেদন করছেন ক্লাউড 99 স্প্ল্যাশ অফ এনার্জি, রাজন জুয়েলার্স, বিবেকানন্দ রোড, ধর্মনগর, উত্তর ত্রিপুরা। সহযোগী নিবেদক রয় জুয়েলারি ওয়ার্কস, বিবেকানন্দ রোড, ধর্মনগর। এখন খবর বিস্তারিত। লকডাউনের নিয়ম শিথিল হওয়ার পাশাপাশি বেশ কিছু নিয়ম কড়াভাবে যাতে মান্য করা হয় সেক্ষেত্রে পদক্ষেপ নিয়েছে সরকার। বাড়ি থেকে বের হলে মাস্ক ব্যবহার বাধ্যতামূলক করা হয়েছে। একই সঙ্গে রাস্তাঘাটে যত্রতত্র থুতু না ফেলতে এবং মলমূত্র ত্যাগ না করতে সকলের উদ্দেশ্যে বার্তা দেয়া হয়েছে। এই নিয়ম ভাঙলে আইন অনুযায়ী ব্যবস্থা গ্রহণ করবার নির্দেশ দেওয়া হয়েছে। অথচ একাংশের মধ্যেই এই আইন ভাঙার প্রবণতাটা অনেক বেশি লক্ষ্য করা যাচ্ছে। অবশেষে এই নিয়ম ভঙ্গকারীদের বিরুদ্ধে মাঠে নামল আগরতলা পুর নিগম। শুক্রবার আগরতলা পুর নিগমের সেন্ট্রাল জোনের অভিযান শুরু হয় মহারাজগঞ্জ বাজার দিয়ে। আগামী দিনে লেক চৌমুহনী, দুর্গা চৌমুহনী, বটতলা বাজার অনুরূপভাবে অভিযান চালাবে আগরতলা পুর নিগম। মহারাজগঞ্জ বাজার ফাঁড়ির পুলিশের সহায়তা নিয়ে আগরতলা পুর নিগমের টাস্কফোর্স এবং অফিসাররা মিলে এই অভিযান চালিয়েছেন। 4,500 টাকা জরিমানা আদায় করা হয়েছে। মোট 45 জনের মুখে মাস্ক না থাকায় এই জরিমানা আদায় করা হয়েছে। একই সঙ্গে প্রকাশ্যে মূত্র ত্যাগ করায় এক ব্যক্তির কাছ থেকে 200 টাকা জরিমানা আদায় করেছে আগরতলা পুর নিগম। এই বিষয়ে জানান সেন্ট্রাল জোনের অ্যাসিস্ট্যান্ট মিউনিসিপাল কমিশনার সুব্রত ভট্টাচার্য। মহারাজগঞ্জ বাজারে আমাদের যারা মাস্ক পরছেন না বা ওপেন ইউরিনেটিং করছেন বা স্পিডিং করছেন ওদের বিরুদ্ধে আমরা অভিযানে নেমেছি। এই অভিযানটা শুরু হয়েছিল পরশুদিনের আগের দিন থেকে। বিভিন্ন জোনেই আমরা এগুলো করছি। সেন্ট্রাল জোনে আজকে আমরা এই অভিযানটা শুরু করেছি মহারাজগঞ্জ বাজার দিয়ে। তারপর সামনে আমরা লেক চৌমুহনী বাজার করব, দুর্গা চৌমুহনী বাজার করব, অন্যান্য বটতলা বাজার করব, এই বাজারগুলো করব। রাজধানী আগরতলা থেকে নিজস্ব প্রতিনিধির রিপোর্ট, নিউজ বাংলা। আচমকাই বন্ধ হয়ে গেল আমবাসা অগ্নি নির্বাপক দপ্তরের সমস্ত রকম পরিষেবা। আজ সকাল থেকে আমবাসা অগ্নি নির্বাপক দপ্তরের অফিসের সামনে ব্যারিকেড দিয়ে দেওয়া হয়েছে। লালারস পরীক্ষা করবার এতদিন পর সমস্ত রকম পরিষেবা বন্ধ করায় জনমনে কিছুটা চাঞ্চল্য সৃষ্টি হয়েছে। জানা যায়, জেলার অগ্নি নির্বাপক দপ্তরের আধিকারিক এস দেববর্মার মৌখিক নির্দেশে সমস্ত রকম পরিষেবা বন্ধ রাখা হয়েছে। এ বিষয়ে উনাকে জিজ্ঞেস করলে তিনি বলেন, সোয়াব টেস্টের রিপোর্ট না আসা পর্যন্ত পরিষেবা বন্ধ রাখা হবে। আপাতকালীন জরুরি পরিষেবার জন্য সালেমা ও মনু থেকে পরিষেবা দেয়া হবে। কিন্তু আচমকা এমন ভাবে অগ্নি নির্বাপক দপ্তরের পরিষেবা বন্ধের ফলে গোটা মহকুমায় ব্যাপক চাঞ্চল্য সৃষ্টি হয়েছে। মানে কতদিন স্যার এমন থাকবো? আজকে বুঝি রিপোর্টটা আসলে পরে কালকে মানে আপনি এটা বেসিক্যালি নন অফিশিয়ালি আমি না করে আছি। এসডিএম থেকে মানে পারমিশন নিছেন? এসডিএম ডিএম থেকে কোনটা মানে এই যে আপনার বন্ধ রাখছেন? বন্ধ রাখছে বলতে এসডিএম এর কথা হচ্ছে। এসডিএম তো সুপারভাইজার যদি যায় তাহলে এসডিএম ডিএম সাহেব বলতে যে এই যেহেতু গাইডলাইন আছে, গাইডলাইনে যেহেতু হেলথের যেহেতু গাইডলাইন আছে, যেহেতু আমার তারা কালেকশন করছে, তো এই নিয়ম অনুসারে থাকতে লাগে এস পার গাইডলাইনস। আমবাসা থেকে নিজস্ব প্রতিনিধির রিপোর্ট, নিউজ বাংলা। শুক্রবার আগরতলা এমবিবি বিমানবন্দরে 166 জন যাত্রীকে নিয়ে অবতরণ করল ইন্ডিগোর এয়ারবাস। সকাল 10:15 কলকাতা থেকে আগরতলা এমবিবি বিমানবন্দরে অবতরণ করে বিমানটি। 25 মার্চের পর প্রথমবার শিডিউলড ডোমেস্টিক ফ্লাইট আগরতলায় আসে। ইন্ডিগোর এই বিমানে করে রাজ্যে আসা সমস্ত যাত্রীদের নিয়ম মেনে করা হয় থার্মাল স্ক্যানিং। শনিবারও বিমান চলাচল করবে। আগামী 1 জুনের পর থেকে বাড়তে পারে বিমানের সংখ্যা। কলকাতা বিমানবন্দর ঝড়ের কারণে ক্ষতি হওয়ায় বিমান চলাচল করতে কিছুটা সমস্যা হচ্ছে। এই বিষয়টি দ্রুত সম্পন্ন করা হবে। আর তারপরেই বাড়তে পারে বিমানের সংখ্যা। কোভিড-19 কারণে নতুন করে বিমান যাত্রীদের জন্য যে নির্দেশিকা এসেছে তা মানা হচ্ছে বলে জানান এমবিবি বিমানবন্দরের অধিকর্তা বি.কে শেঠ। সমস্ত যাত্রীদের কাছে বিমান সংস্থাগুলোর মাধ্যমে অনুরোধ জানানো হয়েছিল ওয়েব চেকিং করে আসবার জন্য। সেই মোতাবেক ওয়েব চেকিং করে আসেন বিমান যাত্রীরা। সমস্ত যাত্রীরা ওয়েব চেকিং করে আগামী দিনেও যাতে আসেন তার জন্য বিশেষভাবে আহ্বান জানান এমবিবি বিমানবন্দরের অধিকর্তা। বিমান সংস্থাগুলো সমস্ত যাত্রীদের ফেস শিল্ড এবং কিট প্রদান করছে। কোনো যাত্রীর কাছে মাস্ক না থাকলে টার্মিনাল ম্যানেজারের সঙ্গে যোগাযোগ করলে বিনামূল্যে মাস্ক প্রদান করা হবে বলে জানান এমবিবি বিমানবন্দরের
দপ্তরের অধিকর্তা VK শেঠ। অন্যদিকে 3 মাস পর রাজ্যে ফিরতে পেরে খুশি অনেকেই। বিমান সংস্থার সমস্ত নির্দেশিকা মেনে তাদের যাত্রীদের জন্য ব্যবস্থা গ্রহণ করেছে বলে জানান এক বিমান যাত্রী। পড়ুয়া জানান অন্য অভিজ্ঞতার সম্মুখীন হতে হলো তাকে, তবে সমস্ত নিয়ম মেনে তারা এসেছেন বলে জানিয়েছেন তিনি। এদিন বিমানে করে আসা যাত্রীদের 1.5-এর ভিত্তিতে সোয়াব সংগ্রহ করা হয়েছে। দাদা বাড়ি কোথায়? কতদিন ছিলেন ওখানে? 2 মাসের উপর, 2 মাস প্রায়। ওইখানে যখন ছিলেন তখন কি ধরনের এক্সপিরিয়েন্স যদি শেয়ার করেন, মানে কি অসুবিধে ছিল? অসুবিধা ছিল, বাড়িতে আসতে পারছিলাম না, কোনো দিকে কোনো সুবিধা হচ্ছিল না। ট্রেনও আমরা ইয়েতে যে পোর্টাল যেটা আছে ত্রিপুরা গভর্নমেন্টের পোর্টালে সেটা দিয়ে করেছি, কিন্তু ট্রেনের কোনো ব্যবস্থা হয় নাই। তো প্লেনের টিকিটেরও পায় নাই, যেগুলো জমা দিয়েছিলাম সেগুলোর পয়সা পায় নাই। ওইখানে যখন ছিলেন তখন কি কোনো ধরনের টেস্ট হয়েছে? টেস্ট তো একটু ব্যাঙ্গালুরু গেছিলাম, ব্যাঙ্গালুরু থেকে আসার সময় টেস্ট করি, এমনিতে আর কোনো স্লাব টেস্ট। আগরতলা বিমানবন্দর থেকে নিজস্ব প্রতিনিধির রিপোর্ট, নিউজ বাংলা। বিশ্ব মহামারী করোনা ভাইরাসের জেরে সারা দেশ তথা রাজ্য জুড়ে চলছে 4র্থ পর্যায়ের লকডাউন। এই পরিস্থিতিতে সমগ্র দেশের পাশাপাশি রাজ্যেও চিকিৎসক এবং স্বাস্থ্য কর্মীদের মতো আরক্ষা কর্মীরাও জীবনের ঝুঁকি নিয়ে কাজ করে যাচ্ছেন। মানুষকে বাঁচাতে আরক্ষা কর্মীরা প্রতিনিয়ত নিরলসভাবে কাজ করে যাচ্ছে। তাই আরক্ষা কর্মীদের উৎসাহ প্রদানের লক্ষ্যে এগিয়ে আসলো রাজধানী আগরতলা শহরের মোদি ফ্যান ক্লাব। এদিন মোদি ফ্যান ক্লাবের পক্ষ থেকে সংবর্ধনা প্রদান করা হয় রামনগর ফাঁড়ি থানার ওসি রাজু দত্তকে। রাজু দত্তের হাতে তুলে দেয়া হয় শংসাপত্র। মোদি ফ্যান ক্লাবের এক সদস্য এ ধরনের উদ্যোগের উদ্দেশ্য সম্পর্কে সংবাদ প্রতিনিধিদের জানান। তিনি আরও জানান, ইতিপূর্বে আরক্ষা দপ্তরের অফিসার শর্মিষ্ঠা চক্রবর্তীকেও এ ধরনের সংবর্ধনা প্রদান করা হয়েছে। আমাদের লকডাউন পরিস্থিতিতে যেমন ডাক্তার, নার্স এবং আরক্ষা কর্মীরা যেভাবে জীবনের ঝুঁকি নিয়ে, যারা আমরা ঘরের মধ্যে লকডাউনের মধ্যে আবদ্ধ, তারপরেও তারা যে জীবনের ঝুঁকি নিয়ে আমাদেরকে বাঁচানোর জন্য যেভাবে কর্মকাণ্ড করে চলেছেন, তার মধ্যে আরক্ষা বাহিনীর ও ভূমিকা অনস্বীকার্য। তাই আমরা মোদি ফ্যান্স ক্লাবের পক্ষ থেকে আমাদের ওসি রাজু দত্তের কাছে একটা উনার অভিনন্দন পত্র জ্ঞাপন করছি। উনার স্টাফদেরকে নিয়ে যেভাবে উনি কর্মরত আছেন, এবং বার্তা দিতে চাচ্ছি যে উনার মাধ্যমে, এবং আমরা গত কিছুদিন আগে আমরা ট্রাফিক ইন্সপেক্টর, ট্রাফিকের যে শর্মিষ্ঠা চক্রবর্তীর কাছে একটা শংসাপত্র দিয়েছি ওদের কাজকর্মের জন্য। রাজধানী থেকে নিজস্ব প্রতিনিধির রিপোর্ট, নিউজ বাংলা। রাজধানী আগরতলার মেলার মাঠ স্থিত পরমার্থ সাধক সংঘের উদ্যোগে শুক্রবার শ্রী শ্রী রাধা মাধব মোহন মন্দিরে অনুষ্ঠিত হয় বিশ্ব শান্তি মহাযজ্ঞ। বর্তমান করোনা পরিস্থিতি থেকে সমগ্র বিশ্বের মানুষকে পরিত্রাণের জন্য এই বিশ্ব শান্তি মহাযজ্ঞের আয়োজন করা হয়। এই মহাযজ্ঞে উপস্থিত ছিলেন সাংসদ প্রতিমা ভৌমিক, আগরতলা প্রেস ক্লাবের সদস্য সৌরজিৎ পাল সহ অন্যান্যরা। পুরোহিতের মন্ত্র পাঠের মধ্য দিয়ে সাঙ্গ হয় এই মহাযজ্ঞ। এই মহাযজ্ঞে উপস্থিত সকলে করোনা পরিস্থিতি থেকে সমগ্র বিশ্বের মানুষকে যেন মুক্তি দেয়া যায় তার প্রার্থনা করেন। বর্তমানে সমগ্র বিশ্বে করোনার প্রকোপ চলছে। এই পরিস্থিতিতে মানব জাতির কল্যাণে পরমার্থ সাধক সংঘের উদ্যোগে মহাযজ্ঞের আয়োজন করা হয়েছে। তার জন্য উদ্যোক্তাদের ধন্যবাদ জানান সাংসদ প্রতিমা ভৌমিক। তিনি আরও জানান, সমগ্র বিশ্বের কল্যাণের জন্য এই শান্তিযজ্ঞ করা হয়েছে। আজকে আমাদের মেলার মাঠ স্থিত পরমার্থ সাধক সংঘের যে উদ্যোক্তারা বিশ্ব শান্তির জন্য, বিশ্বে যে করোনা মহামারীর যে সংকটকালীন এক পরিস্থিতি চলছে, মানব জাতির সম্মুখে এক বিষম পরিস্থিতি, সেই পরিস্থিতি থেকে পরিত্রাণের জন্য আমাদের পরমার্থ সাধক সংঘের প্রত্যেকের উদ্যোগে আজকে এক বিশ্ব শান্তি যজ্ঞ অনুষ্ঠিত হয়। আমি তাদেরকে প্রণাম জানাই এবং কৃতজ্ঞতা জানাই যে আমাকে ওনারা যজমান করেছেন। আমরা সবাই ত্রিপুরার সাথে সাথে গোটা ভারতবর্ষ তথা গোটা বিশ্ব কল্যাণের জন্য আজকে এই শান্তিযজ্ঞ করা হয়। আর যে কোনো আশ্রম হচ্ছে আশ্রয়স্থল। এই পরমার্থ সাধক সংঘর
যে আশ্রম, সে আশ্রমের যাগযজ্ঞ সবসময় হয়ে থাকে। আজকে ওনারা শান্তি, বিশ্ব শান্তি যজ্ঞ করেছেন। আমি তাদেরকে কৃতজ্ঞতা জানাই, সবাইকে প্রণাম জানাই এবং সবাইকে এই শান্তি যজ্ঞে আমরা সামিল হয়েছি, আমাদের কল্যাণ হবে সেটা আমি আশা করি। আগরতলা থেকে নিজস্ব প্রতিনিধির রিপোর্ট, নিউজ বাংলা। ড্রাগসের ব্যবসায় বাধা দেয়ায় দুই ভাইয়ের উপর প্রাণঘাতী হামলা। বারুইগ্রাম এলাকায় ড্রাগসের ব্যবসা এবং ড্রাগস সেবন কোনোভাবেই বন্ধ করতে পারছেন না স্থানীয় জনগণেরা। করিমগঞ্জ জেলার অন্তর্গত বারুইগ্রাম এলাকায় দিনের পর দিন বারুইগ্রামের ড্রাগসের ব্যবসা বেড়েই চলেছে। কেউ যদি ব্যবসা করতে বাধা দেয় তবে তার উপর প্রাণঘাতী হামলা চালানো হচ্ছে। এমনই ঘটনা ঘটেছে বারুইগ্রাম এলাকার অন্তর্গত নঘুরিয়া গ্রামে। আব্দুল মুকিত নামে একজন সচেতন ব্যক্তি মানুষকে ড্রাগসের হাত থেকে, সমাজকে ড্রাগসের হাত থেকে রক্ষা করবার জন্য ড্রাগস ব্যবসায়ীদের বাধা দিতেন এবং ব্যবসায়ীদের বাড়িতে আসা যাওয়া খদ্দেরদের বাধা দেয়াই তার জের মেটানোর জন্য আব্দুল মুকিত যখন নিজের বাড়িতে যাচ্ছিলেন তখন হঠাৎ করে তার উপর কয়েকজনে মিলে লাঠি দা নিয়ে প্রাণঘাতী হামলা চালায়। তা দেখে আব্দুল মুকিতের ভাই তাকে বাঁচাতে আসলে তার উপরও প্রাণঘাতী হামলা চালানো হয়। গ্রামের লোকেরা তার নজরে পড়তেই তাদেরকে কোনো রকম রক্ষা করে বাড়িতে নিয়ে যায়। হামলাকারীদের মধ্যে ছিল আমির উদ্দিন, জমির উদ্দিন, আলতাফ হোসেন, আব্দুল মোনাফ প্রমুখরা। আহত আব্দুল মুকিত ও তার ভাই তাদের বিরুদ্ধে থানায় মামলা করেছে। প্রশাসন যাতে তাদের উচিত বিচার প্রদান করে এবং ড্রাগস ব্যবসায়ীদের কাছ থেকে সমাজকে যাতে উদ্ধার করা যায় তারই অপেক্ষায় রয়েছেন এলাকাবাসী। আব্দুল মুকিত আমার গেটের সামনে ও নেশা লইয়া আপত্তি করার পরে তারা আমার উপরে আরো উল্টা গরম হয়ে যায়। আমার তো এখানে তারা কিছু করতে পারে না, তারা আমার চা মারতো। আমি আরো দিন মানে ইলাসপুর গেছিলাম মসজিদের এখানে 24 তারিখে। এখান থেকে আইতে সময় আমার ও যে জমির, আমির, তারা বাড়ির সব যতজন আছে সারা মানে দাল জাটা লইয়া বারইয়া আইয়া আমার বেরিয়া আক্রমণ করিয়া ফিসে দিয়ে হামলা করছে। নেশার ডাক্স তারা বেছে, আমি আপত্তি করছিলাম তোমরা আলি বেশিতরা আর বাইকে ইয়া ঢুকে আর একটা করে একটা বাইকে ইয়া ঢুকে একটা করে একটা বার হইয়া যায়। ওটা আপত্তি করায় আমার তারা বেরিয়ে মারছে, একটা দা দিয়ে মারছে। তারা 8 জন আসলো। দাঁত 2টা আমরা খাড়িয়ে আনছি, আনিয়া এগুলো দাঁড়া নিয়ে থানাত নিয়ে দিছি। 26 তারিখ ধরেন 2টা। আমার লগে কেউ আসলো না। যে ওকে আমার বাড়িতে খবর দিছে, এরপরে আমার ভাই এরা গেছে মুতলিব আলী গেছেন গিয়া আমারে দেখছেন তারা মারিয়া ফেলাই দিতে বাঁচানিতে লাগলো, আমার বাইরে সেট মারছে। করিমগঞ্জ থেকে নিজস্ব প্রতিনিধির রিপোর্ট, নিউজ বাংলা। অতি সংক্রমিত দেশের 5টি রাজ্য থেকে যাত্রীরা ট্রেনে বর্ধমান রেল স্টেশনে নামবার পর তাদের বিভিন্ন স্কুলে কোয়ারেন্টাইন করবার ব্যবস্থা করেছে প্রশাসন। শুক্রবার বর্ধমান শহরের খাজা আনোয়ার বেড়মোড় হাই স্কুল সংলগ্ন এলাকায় মানুষজন ওই স্কুলকে কোয়ারেন্টাইন সেন্টার তৈরি করবার নির্দেশের বিরুদ্ধে তীব্র বিরোধিতায় নামল। এলাকাবাসীরা এদিন জানিয়েছেন এই স্কুলের ড্রেনের সঙ্গেই স্কুল সংলগ্ন এলাকার নিকাশি ড্রেনগুলো সংযুক্ত। এছাড়াও এই এলাকা অত্যন্ত ঘন বসতিপূর্ণ, ফলে এই এলাকায় করোনা উপসর্গ সন্দেহে পরিযায়ী শ্রমিকদের রাখা হলে গোটা এলাকার মানুষ ভয়ঙ্কর বিপদের মুখে পড়বার আশঙ্কা করছেন তারা। এছাড়াও এই এলাকায় কয়েক হাজার স্থায়ী বাসিন্দাদের প্রতিদিন স্কুলের সামনের রাস্তা দিয়ে যাতায়াত করতে হয় নানা কাজে, ফলে সংক্রমণের আশঙ্কা থেকেই যাচ্ছে। তাই তারা জেলা প্রশাসনের কাছে অনুরোধ জানিয়েছেন এই ঘন বসতিপূর্ণ এলাকার স্কুলকে বাদ দিয়ে বর্ধমানের জিটি রোড বা জাতীয় সড়কের ধারে ফাঁকা জায়গায় বহু স্কুল রয়েছে, সেগুলোকে কোয়ারেন্টাইন সেন্টার হিসেবে বিবেচিত করবার জন্যে। এখন দেখবার বিষয় প্রশাসন এক্ষেত্রে কি ভূমিকা বা কি সিদ্ধান্ত গ্রহণ করে। ট্যাক্সতে লাগোয়া আছে আমাদের বাড়ির পাশে, 300 লোক ওখানে মোটামুটি বাস করছে। 5টি আরও আশেপাশে লোক রয়েছে। এখানে কোয়ারেন্টাইন সেন্টার হওয়া যাবে না, যেখানে ফাঁকা আছে সেখানে করুন আপনারা, আমাদের এটাই রিকোয়েস্ট, আর কিছু না।
জানতে পেরেছি এই স্কুলে একটা কোয়ারেন্টাইন সেন্টার হচ্ছে। এবার কোয়ারেন্টাইন সেন্টার হলে আমাদের আপত্তি কিছু নয়, যে আমরা ভাবছি যে সবাই যারা কোয়ারেন্টাইনে থাকবে যে সবাই কোভিড এফেক্টেড, তা নয়। কিন্তু কথা হচ্ছে কিছু এখানে ঘনবসতি এলাকা, এর পাশে একটা গরিব পাড়া আছে, 70-80 ঘর বাসিন্দা, মানে 300-400 মিনিমাম লোক, একটাই ট্যাপ লাইন, একটাই ট্যাপ, ওটা পানীয় জলের জন্য। স্কুলের যে নিকাশি ব্যবস্থা ওই পাড়ার ভেতর দিয়ে, স্কুলের নিকাশি ব্যবস্থা পাড়ার ভেতর দিয়ে। এবার যে পরিযায়ী শ্রমিক যারা আসছে দেখা যাচ্ছে অনেকেই কোভিড আক্রান্ত। তো আমরা যেচে কেন নিজেদের খবরটা নিজে করবো? স্কুলে আপনি দেখুন দক্ষিণ দিক উত্তর দিক স্কুল লাগোয়া, প্রতিটা বাড়ি স্কুল লাগোয়া। সেই কারণে আমরা চাইছি যে কোয়ারেন্টাইন সেন্টার বর্ধমানে, পূর্ব বর্ধমানে রোডের ধারে অনেক ফাঁকা জায়গায় আছে, সেখানে করা। একটা বসতি এলাকার প্রশাসন কীভাবে সিদ্ধান্তটা নিল আমরা বুঝতে পারছি না। পূর্ব বর্ধমান থেকে পাপাই সরকারের রিপোর্ট, নিউজ বাংলা। মার্চ মাস থেকে শুরু করোনা ভাইরাস ঠেকাতে ভারতবর্ষে শুরু হয় লকডাউন, যা আজও অব্যাহত। একদিকে যেমন করোনা পরিস্থিতি সামাল দিতে তৎপর রাজ্য সরকার, ঠিক অন্যদিকে আমফান ঘূর্ণিঝড়ে ভয়ঙ্করভাবে ক্ষতি বেশ কিছু জেলা। মূলত ক্ষতিগ্রস্তদের ক্ষতিপূরণের আশ্বাস দিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। শুক্রবার পূর্ব বর্ধমান জেলার জেলা শাসকের সভাকক্ষে গুরুত্বপূর্ণ বৈঠক এবং দলের সুপ্রিমোর সাথে ভিডিও কনফারেন্স করেন রাজ্যের দুই মন্ত্রী মলয় ঘটক এবং স্বপন দেবনাথ। এছাড়াও উপস্থিত ছিলেন জেলা শাসক বিজয় ভারতী, পুলিশ সুপার ভাস্কর মুখার্জি, জেলা পরিষদের সভাধিপতি সহ সভাধিপতি সম্পাধর দেবু টুডু, মুখ্য স্বাস্থ্য আধিকারিক প্রণব রায়, অতিরিক্ত জেলা শাসক সহ অন্যান্য বিভাগের আধিকারিকেরা। এদিন দুই বর্ধমান জেলার 10 জনকে আমফান ঘূর্ণিঝড়ে ক্ষতিগ্রস্তদের ক্ষতিপূরণ তুলে দেন মন্ত্রী এবং জেলা প্রশাসন। এছাড়াও আরও ক্ষতিগ্রস্তদের তালিকা অনুযায়ী তাদেরকেও ক্ষতিপূরণ দেয়া হবে বলে জানিয়েছেন ওনারা। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আজকে তো ভিডিও কনফারেন্সে সব পশ্চিমবঙ্গের সমস্ত তিনি ঘোষণা করেছেন, আপনারা শুনেছেন। আমরা মুখ্যমন্ত্রীকে কৃতজ্ঞতা শ্রদ্ধা জানাই। কৃষির ক্ষেত্রে, পান বরাজের ক্ষেত্রে, গৃহ নির্মাণের পুনর্বাসনের আজকে লঞ্চ করে দিলেন। পূর্ব বর্ধমান জেলার শস্য বিমা তাদের দেওয়া হলো, গৃহ নির্মাণের পুনর্বাসনের জন্য দেওয়া হয়েছে এবং কৃষকদের যে এগুলো সেগুলো দেওয়া হলো। আমরা ছিলাম, মলয়বাবু ছিলেন মন্ত্রী, জেলা পরিষদের সম্পাদক, আমরা সবাই ছিলাম। পূর্ব বর্ধমান থেকে পাপাই সরকারের রিপোর্ট, নিউজ বাংলা। জেলায় প্রতিদিনই একের পর এক শ্রমিক স্পেশাল ট্রেন ঢুকছে, নামছে পরিযায়ী শ্রমিকের দল। লাফিয়ে লাফিয়ে বাড়ছে কোভিড আক্রান্তের সংখ্যা। তাই শেষমেশ পূর্ব বর্ধমানে কোভিডে আক্রান্তদের চিকিৎসার জন্য সিদ্ধান্ত নিল জেলা প্রশাসন। শুক্রবার জেলা শাসক বিজয় ভারতী বলেন, এতদিন পূর্ব বর্ধমানের 2 নম্বর জাতীয় সড়কের ধারে যে বেসরকারি কেমরি হাসপাতালকে প্রি কোভিড হাসপাতাল বলে চিহ্নিত করা হয়েছিল, এখন থেকে আর প্রি কোভিড নয়, ওই হাসপাতালে কোভিডে আক্রান্তদের শুধু চিকিৎসা করা হবে। ভিন রাজ্য থেকে পরিযায়ী শ্রমিকরা জেলায় ফিরতেই হু হু করে বাড়ছে আক্রান্তের সংখ্যা। গত দুদিনে জেলায় করোনা আক্রান্ত হয়েছে নতুন করে 35 জন। আক্রান্তরা প্রত্যেকেই পরিযায়ী শ্রমিক। এতদিন ধরে ওই বেসরকারি হাসপাতালে হাইলি সাসপেক্টেড রোগীদের চিকিৎসা করা হচ্ছিল। চিকিৎসাধীন রোগীদের লালারস সংগ্রহ করে পরীক্ষায় পজিটিভ মিললে তাদেরকে দুর্গাপুরে বেসরকারি কোভিড হাসপাতালে স্থানান্তরিত করা হচ্ছিল। কিন্তু পরিযায়ী শ্রমিকরা বাড়ি ফিরতেই জেলায় এই মুহূর্তে করোনা আক্রান্তের সংখ্যা গিয়ে দাঁড়িয়েছে 45। তাহলে স্বাভাবিকভাবেই রোগীদের চাপ বাড়াচ্ছে কোভিড হাসপাতাল। তাই চাপ কমাতেই তড়িঘড়ি কেমরি প্রি কোভিড হাসপাতালকে কোভিড হাসপাতালে উন্নীত করা হয়েছে। জেলা শাসক জানান, ইতিমধ্যেই 25টি শ্রমিক স্পেশাল ট্রেনে 5,600 রাজ্যে ফিরেছেন। এর বাইরে বাস এবং অন্যান্যভাবে ভিন রাজ্য থেকে ফিরবেন। সব মিলিয়ে 20 থেকে 22,000 মানুষ ফিরে গেছেন জেলায়। এখনো 25টি শ্রমিক স্পেশাল ট্রেন আসবে। জেলায় বর্তমানে 36টি কন্টেনমেন্ট জোন রয়েছে, 43টি কোয়ারেন্টাইন সেন্টার চালু রয়েছে। তবে এখন থেকে জেলায় 215টি পঞ্চায়েত এলাকার স্কুলে কোয়ারেন্টাইন সেন্টার চালু করা হচ্ছে। ছিল 14টা, মোট সংখ্যা 23 মার্চ থেকে আজ পর্যন্ত 69, আর তার মধ্যে টোটাল ডিসচার্জ 24। এখন অ্যাক্টিভ কেস 45। রাত্রে আমাদের সোনাকাতে পাঠাতে একটু অসুবিধা হচ্ছিল, এখনও খুব ক্রাউডিং হয়ে যাচ্ছে 7 জেলা নিয়ে। আমরা ভাবনা চিন্তা করছি এই জেলাতেও কোভিড হসপিটাল ডিক্লেয়ার করব। এই যে 14 জন যারা সংক্রমিত, তারা কি সবই মাইগ্রেন্ট ওয়ার্কার? 90%, আর তার মধ্যে 90% মহারাষ্ট্র থেকে। আর
বাকি যেটা রয়েছে বাকি হাই বার্ডেন স্টেট আছে না 5টা, মধ্যপ্রদেশ থেকে 1-2 হবে, 1-2%, দিল্লি মহারাষ্ট্র মিলিয়ে 95% হবে, গুজরাট থেকে আসছে ওটাও 2% থেকে বেশি না। আমাদের তো সংখ্যা 2 মাসে 2টা ছিল আর 3টা ছিল ম্যাক্সিমাম, এই 2 দিনেই হয়েছে 21 + 14 35। আর টেস্টিংও আমাদের খুব ভালো করেছি, প্রত্যেক দিন 1000 স্যাম্পল কালেক্ট করেছি, তারপরে টেস্টিং হয়েছে, জেলাতে ল্যাব হয়েছে, এই জন্যও সংখ্যা একটু ভালো টেস্টিং করে রেজাল্ট আসছে, এটাই ভালো। আমাদের এখন ভাবনা চিন্তা করছি কি জেলার প্রত্যেক জায়গা থেকে যে লোক আসছে, একই জায়গা থেকে লোক আসছে ওটা করলাম ঠিক আছে, বিভিন্ন জায়গা থেকে লোক আসছে ওটা করতে হয় জিওগ্রাফিক্যালি ও স্ক্যাটার্ড ওয়ে। এটা পূর্ব বর্ধমান থেকে পাপাই সরকারের রিপোর্ট, নিউজ বাংলা। লকডাউনে আবারও সরকারি টাকা চুরি করেছে পিলাক গ্যাস এজেন্সি। গত মাসে যেখানে উজ্জ্বলা যোজনার গ্যাসের রেট ছিল 918 টাকা, যা ওনাদের স্লিপেও ছিল, কিন্তু ওনারা টাকা নিয়েছেন 950 টাকা করে। পরবর্তী সময়ে লোকজন জানতে পারায় বাকি 32 টাকা করে যারা যারা জানতে পেরেছেন তাদেরকে ফিরিয়ে দেয়া হয়েছে, কিন্তু সবাই জানতে পারেননি, তাই সবাই সেই বর্ধিত টাকাটা ফেরত পাননি। আজকেও ওই এজেন্সি আবারও উজ্জ্বলা যোজনার গ্যাস দিতে এসে 695 টাকা লেখা স্লিপ দিচ্ছে, কিন্তু টাকা নিচ্ছে 700 টাকা করে। ঘটনা বিলুনিয়ার উত্তর কালাবাড়িয়ায়। কিন্তু যখন ওখানে উপস্থিত লোকজন স্লিপের সঙ্গে টাকার মিল না পেয়ে জনগণ ক্ষেপে যায়, তখন বাকি 5 টাকা করে আবার ফিরিয়ে দিতে থাকে গ্যাস এজেন্সি। কিন্তু ওই বর্ধিত টাকাটাও সবাই পায়নি, কারণ যারা প্রথমে স্লিপ কেটে নিয়েছে তারা জানতেও পারেনি তাদের যে 5 টাকা করে বেশি রাখা হয়েছে। এখন দেখবার বিষয় প্রশাসন এক্ষেত্রে কি ভূমিকা গ্রহণ করে। সরবিন্দু মজুমদারের কাছে আমরা টাকা দিয়ে গেছি। কার কাছে? সরবিন্দু মজুমদার। হ্যাঁ দিয়ে গেছি। গতবার যে টাকাটা আমরা ভুলে বাঁচতে নিয়েছিলাম। ভুলে নিয়েছেন কি লাগে আপনারা? আমরা তো ট্রেনিং হিসাবে নিয়েছিলাম। এরপরে আমরা কি লেগে নিয়েছিলাম আমরা? ভুলে এবার কেমন হয়েছে মানুষের? আমরা এমনি ডোমেস্টিক যেটা নিয়েছিলাম, ডোমেস্টিকে যে গ্যাসের টাকাটাই নিয়েছিলাম, ওই হিসাব করে নিয়েছিলাম। তো আমরা পরে জানি না, আমরা দিয়ে দিচ্ছি টাকাটা। তারপরে সরবিন্দু মজুমদারের কাছে ওই 32 টাকা কইছে, তাহলে কইছে প্রতিটা প্রধানের কাছে বুঝাই দিব ওই টাকাটা হয়। আমি কয়ে দিচ্ছি যে যারা থেকে 918 টাকা আসলো তারা ফিরে দিত। তখন আজকে গ্যাস দিতাম আছে, কইছে তারা মনে পাইছে না। তো পাইছে না, আমি এখন সরবিন্দুর লোক কথা কইতাম, যদিও এখন তারা পাইছি না, চলে গেছে। তাই না আমরা তো অলরেডি 2-3 দিন আমরা টাকাটা দিয়ে দিচ্ছি। আমরা আজকে কত করে নিতেছে? আজকে আমরা 995 টাকা, 695 টাকা। তো আমরা 5 টাকা কেরিং, 5 টাকা সরকারি গ্যাসের মধ্যে 5 টাকা কেরিং কি লাগে আবার এখন আবার ফিরে দিছি আমরা। না না ফিরে নিছেন কি লাগে? আমরা নিছেন কি লাগে প্রথমে? কেউ আসলে স্থানীয় কেউ আমরা কইছিল নিবের লাগে? অফিস থেকে কইছিল। অফিস না, আমরা স্থানীয় কোনো প্রধান মেম্বার কইছিল নিবের লাগে। তো আমরা কি লাগে নিছেন টাকাটা? টাকাটা আমরা যেহেতু না না আমরা নিছেন কি লাগে প্রথমে এটা টাকাটা? অফিস থেকে যেটা কইছিল আপনারা এত এইভাবে কতদিন নিতে আছেন, আসলে এইভাবে কতদিন শোষণ করতে আছেন? আমরা এই বিলুনিয়া থেকে নিজস্ব প্রতিনিধির রিপোর্ট, নিউজ বাংলা। বিশ্ব মহামারী করোনা ভাইরাসের কারণে সারা দেশেই কিছুটা হলেও অনাহার অর্থাহার দেখা দিয়েছে। মানুষ ভুগছেন আর্থিক সংকটে, ব্যবসা বাণিজ্য অনেকটাই বন্ধ হয়ে রয়েছে। এহেন পরিস্থিতিতে সারা দেশ তথা রাজ্যের অসংখ্য সংগঠন, বিভিন্ন রাজনৈতিক দল, সমাজসেবী ব্যক্তিত্বরা সেই অসহায় দরিদ্র মানুষের পাশে দাঁড়িয়েছেন। একইভাবে আজ আন্তঃরাষ্ট্রীয় হিন্দু সংগঠন যোগী সেনার প্রতিষ্ঠা দিবস উপলক্ষে ঊনকোটি জেলা যোগী সেনার পক্ষ থেকে চণ্ডীপুর বিধানসভা কেন্দ্রের 4টি গ্রাম বানার্জিপাড়া, খাতুংবাগান, কিনাইটছড়, দেবীপুরের প্রায় 150 অসহায় দরিদ্র পরিবারের হাতে খাদ্য সামগ্রী এবং নিত্য প্রয়োজনীয় দ্রব্যাদি তুলে দেয়া হয়। যোগী সেনার পক্ষ থেকে জানানো হয়েছে যে যোগী সেনা ঊনকোটি জেলার পক্ষ থেকে এখন পর্যন্ত প্রায় 600-র বেশি গরিব দস্ত পরিবারদের মধ্যে এই নিত্য প্রয়োজনীয় এবং খাদ্য সামগ্রী তুলে দেয়া হয়েছে। এই ধরনের করুণ পরিস্থিতিতে যোগী সেনার এহেন ভূমিকায় অত্যন্ত খুশি শহরের শুভবুদ্ধি সম্পন্ন জনসাধারণ। আজ 29 মে আমাদের আন্তঃরাষ্ট্রীয় হিন্দু সংগঠন যোগী সেনার প্রতিষ্ঠা দিবস। 2017 সালের 29 মে আজকের এই দিনে যোগীজির হাত ধরে আমাদের এই সংগঠন শুরু হয়েছিল।
সংগঠনের রাষ্ট্রীয় সভাপতি মাননীয় শ্রী কুলদীপ হিন্দুজি মহোদয় বর্তমান সময়ে সারা বিশ্বে করোনা ভাইরাসের যে মহামারী চলছে তার প্রভাব আমাদের ভারতবর্ষে পড়েছে। এই জন্য আমাদের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজি লকডাউনের ঘোষণা করেছেন এবং লকডাউন চলতেছে। এই লকডাউনের কারণে আমরা আজ এই প্রতিষ্ঠা দিবসটি সেইভাবে পালন করতে পারছি না। সুতরাং এই শুভ দিনটিতে আমরা আজ চণ্ডীপুর বিধানসভা কেন্দ্রের 150টি গরিব পরিবারদের কিছু খাদ্য সামগ্রী বিতরণ করতে পেরেছি। 4টি জায়গা মিলিয়ে দিয়েছি এবং এখন পর্যন্ত আমরা যোগীসেনা ঊনকোটি জেলার পক্ষ থেকে 600-রও বেশি গরিব দুস্থ পরিবারদের খাদ্য সামগ্রী বিতরণ করতে পেরেছি। এই জন্য আমাদের যোগীসেনার সকল কার্যকর্তাদের আনন্দ হচ্ছে। কৈলাসহর থেকে নিজস্ব প্রতিনিধির রিপোর্ট, নিউজ বাংলা। কানাইবাজার আসিমগঞ্জ 8 নম্বর জাতীয় সড়কের বেহাল দশা। যে কোনো সময়ে অসম ত্রিপুরা লাইফলাইন বিচ্ছিন্ন হবার সম্ভাবনা রয়েছে। দিনের পর দিন বেহাল হয়ে পড়েছে আসাম ত্রিপুরার 8 নম্বর জাতীয় সড়কটি। এতে যে কোনো সময় দুটি রাজ্যের সড়ক যোগাযোগ বিচ্ছিন্ন হবার সম্ভাবনা প্রবল হয়ে উঠেছে। বিষয়টি নিয়ে স্থানীয়রা সহ এ রুটে চলাচলকারীরা ব্যাপক উদ্বেগ প্রকাশ করলেও এ ব্যাপারে নীরব স্থানীয় জনপ্রতিনিধিরা। সড়কের বেহাল দশা নিয়ে প্রতিবাদের ভাষাও হারিয়ে ফেলেছে বিরোধী দলগুলো। এ নিয়ে স্থানীয় ভুক্তভোগীদের মনে ক্ষোভের দানা বাঁধতে শুরু করেছে। গর্তে ভরা ভাঙা সড়কটি কোনো মতে শুকনো মরশুম পার হতেই এবার পড়েছে বরুণ দেবতার কুদৃষ্টিতে। গত কয়েকদিনের ভারী বৃষ্টিতে বিশেষ করে আসিমগঞ্জের বৃহত্তর এলাকা জুড়ে থাকা সড়কের পুকুর সম বড় বড় গর্তে জল জমে টইটুম্বুর হয়ে উঠেছে। বর্তমানে এ জাতীয় সড়কটি যে কোনো হালের জমিকেও হার মানাবে বলে অভিযোগ ভুক্তভোগী স্থানীয় জনগণের। অসম ত্রিপুরা লাইফলাইন হিসেবে পরিচিত প্রায় প্রতিদিনই এই সড়কে যাতায়াতকারী মালবাহী লরিগুলোর চাকা ফেঁসে গিয়ে তীব্র যানজটের সৃষ্টি করছে। এমনকি বেহাল এই সড়কের জন্য ঘন্টার পর ঘন্টা জরুরিকালীন পরিষেবার গাড়িগুলোকেও দাঁড়িয়ে থাকতে হচ্ছে রাস্তার এপারে ওপারে। এতে স্বাভাবিকভাবেই বৃহত্তর এলাকার অর্থনৈতিক ব্যবস্থাও প্রায় পঙ্গু হয়ে উঠেছে। একে তো চলতি লকডাউনে স্থানীয় ব্যবসায়ীদের ব্যবসা বাণিজ্য লাঠে উঠবার উপক্রম, তার উপর বেহাল জাতীয় সড়কের এই করুণ দশায় স্থানীয় বাজারের ব্যাপক প্রভাব ফেলেছে। শুধু তাই নয়, একই অবস্থা বিরাজ করছে পাথারকান্দির ব্যস্ততম বাজারের উত্তর থেকে দক্ষিণ রেলওয়ে গেট পর্যন্ত। বলতে গেলে বর্তমানে চলার অনুপযোগী হয়ে উঠেছে জাতীয় সড়কটি। সম্প্রতি সড়কটি পুনর্নির্মাণের নামে সরকারিভাবে অর্থ মঞ্জুর হলেও এক অজ্ঞাত কারণে সংশ্লিষ্ট কাজে হাত দিচ্ছে না দায়িত্বপ্রাপ্ত উড়িষ্যার জনৈক ঠিকাদার। বিষয়টি নিয়ে বিধায়ক কৃষ্ণেন্দু পালের ভূমিকা নিয়েও প্রশ্ন উঠতে শুরু করেছে জনমনে। অনতিবিলম্বে সৃষ্ট সমস্যাটি সমাধান না হলে এলাকার জনগণ বৃহত্তর গণ আন্দোলনের পথে পা বাড়াবেন বলে জানা গিয়েছে। আপনি কই থেকে আইতরা? আমি সানিকিরা থাকি। যাইতা কই? কি করবা যাই? রাস্তার কি মেরামতি হননি? রাস্তার তো অবস্থা রাস্তার মেরামতি তো কতদিন থেকে তো দেখা যায়নি অবস্থা। গাড়ি তো ডেইলি কতখান ঢুকেই নয়, কত কষ্ট করে বাপরে দেওয়া হয়। লোকাল মানুষ তো কষ্ট করে দিতে বাপরিয়া। এখনো বর্তমানে এই বাই তো গাড়ি জয় দেখা যায় কত কষ্ট করে বাপরে দেওয়া হয়েছে জানলে। হ্যাঁ, আর ডেইলি এখানে 50-60 খান গাড়ি অন্য ডেইলি ঢুকে, অটো ছোট গাড়ি ঢুকে ডেইলি ঢুকিয়া তোমার মানুষের কষ্ট করে বাপরে দেয়। আর কতদিন থেকে ওইরকম অবস্থা দেনি, কেউ দেখেন না দেনি। বিজেপি সরকারে কিতা করেন আমরা তো ওখান থেকে। পাথারকান্দি থেকে মলয় কুমার দাসের রিপোর্ট, নিউজ বাংলা। মিনি বন্যার কবলে পাথারকান্দির বুবরিঘাট বাগান জনদুর্ভোগ চরমে। গত কয়েকদিনের অতিবৃষ্টির ফলে স্থানীয় লঙ্গাই নদীর জলস্ফীতি বেড়ে চললেও স্থানীয় নদীটি বিপদসীমার নিচেই অবস্থান করছে বলে জলসম্পদ বিভাগ থেকে জানা গেছে। তবে টানা বর্ষণের ফলে পাথারকান্দির চাঁদখিরা জিপির বুবরিঘাট বাগানের বিস্তীর্ণ এলাকা বেনজলের তলায় পড়ার খবর পাওয়া গিয়েছে। এতে মিনি বন্যার কবলে পড়ে চোখে শস্যফুল দেখছেন স্থানীয় অনেকেই। এ মর্মে বাগানের বিশিষ্ট নাগরিক জয়হরি শালিয়া জানান যে গত 4-5 দিনের প্রবল বৃষ্টিপাতের ফলে এলাকার কোয়ার্টার লাইন, দূরবীনটিলা, নাচঘর লাইন, কন্দপাড়া, স্টাফ লাইন, তাঁতিপাড়া প্রমুখ স্থানের প্রায় শতাধিক পরিবারের জনগণ জমা জলের তলায় পড়েছেন। অনেকেই বাড়িতে প্রবেশ করতে পারছেন না জলের ফলে। এতে চরম সমস্যায় পড়েছেন স্থানীয়রা। গবাদি পশু নিয়েও
ভাবনায় পড়েছেন স্থানীয় কৃষকরা, কারণ বন্যার জলে এলাকার অনেক গোচারণ ভূমিও তলিয়ে গিয়েছে। শালিয়াবাবু আরও জানান যে এমনটা এখন নতুন নয়, প্রতি বছরই বর্ষাকালে স্থানীয় ছড়া সমূহের জল সহজেই নিষ্কাশিত না হবার ফলে গোটা এলাকাটিকে মিনি বন্যার করাল গ্রাস জড়িয়ে নেয়। সৃষ্ট সমস্যা নিরসনে স্থানীয় ভুক্তভোগীরা বিধায়ক কৃষ্ণেন্দু পালের আশু হস্তক্ষেপ কামনা করেছেন। আমার নাম জয়রি শালিয়া। বিগত 4-5 দিন থেকে অবিরত বৃষ্টি হওয়ায় বুবরিঘাট গ্রামের কোয়ার্টার লাইন, তাঁতিপাড়া, দূরবীনটিলা এবং নাচগড় লাইন প্রায় 150 পরিবার বন্যাতে প্রভাবিত। এটা প্রত্যেক বছরে হয়। প্রত্যেক বছরেই বন্যার সময় একটু যদি বৃষ্টি হয় এবং কন্টিনিউ যদি 12-13 ঘন্টা যদি বৃষ্টি হয়, তো এদেরকে প্রত্যেক বছরেই বন্যার কারণে নিজের পরিবার, নিজের ঘরবাড়ি ছেড়ে অন্য জায়গায় স্থান আশ্রয় নিতে হয়। এটার কারণ হচ্ছে পার্শ্ববর্তী ডেপলজোড়া নদী এবং পার্শ্ববর্তী এলাকার নালাগুলো, যেগুলো ছোটো দিনে দিনে ছোটো হয়ে যাচ্ছে মানুষের দুষ্কৃতি কাজের জন্য। পাথারকান্দি থেকে মলয় দাসের রিপোর্ট, নিউজ বাংলা। জুম চাষের উপর নির্ভরশীল কাঁঠালবাগান এডিসি ভিলেজের অধিকাংশ লোকজন। শান্তিরবাজার মহকুমা থেকে প্রায় 20 কিলোমিটার দূরত্বে অবস্থিত কাঁঠালবাগান, পাগলাছড়া ও দেবীপুর এডিসি ভিলেজ। পাহাড়ি এলাকা হবার সুবাদে ওই এলাকার অধিকাংশ লোকজন জুম চাষের উপর নির্ভরশীল। এলাকার লোকজনদের সঙ্গে কথা বলে জানা যায় ওনারা দীর্ঘ অনেক বছর যাবৎ এই জুম চাষ করে যাচ্ছেন। জুম চাষ ওনাদের একমাত্র আয়ের উৎস। এই জুম চাষে ওনারা কোনো প্রকার সার, ঔষধ ইত্যাদি ব্যবহার করেন না। জৈবিক পদ্ধতিতে ওনারা ওনাদের এই ফসল উৎপাদন করেন। জুম ক্ষেতের মধ্যে টংঘর বানিয়ে জুমের উৎপাদিত ফসল পাহারা দিতে হয় তাদের। ওনারা জানান সরকারি কোনো প্রকার সাহায্য ছাড়াই ওনারা এই ফসল উৎপাদন করে থাকেন। লকডাউন চলাকালীন সময় এলাকার লোকজন রেশন সামগ্রী ছাড়া কোনো প্রকার সাহায্য সহযোগিতা পায়নি এখনো। এলাকার লোকজন জানায় ওনাদেরকে সরকারিভাবে সাহায্যের হাত বাড়িয়ে দিলে ওনারা খুবই উপকৃত হবেন। 680 পরিবার আমরা জুম চাষ করে খাই। হয়তো ধান লাগাইছি, অল্প শসা লাগাইছি, মিষ্টি কুমড়া লাগাইছি, বাইগুনের চারা, দূর মরিচের চারা, এদের কোন পরিবার চলে খাই। আর কিচ্ছু নাই। আমরা জুমের উপরে নির্ভর করে খাই। আমরা পরিবারে 5 জন আছি, আমার 2 ছেলে 1 মেয়ে। এই লকডাউনের মধ্যে আমরা শুধু 5 কেজি করে চাল পাই, আর কিচ্ছু পাই না। হ্যাঁ, তরকারি সাহায্য দিয়েছে, আমরা কিচ্ছু পাইছি না। আমরা কি মাসের মধ্যে একজনের মাথায় পিছু 5 কেজি চালকে আমরা 1 মাস খাইতে পারে না। তো আমরা কি খরচ খাইতে লাগে না? আলু লাগে, তেল লাগে, পেঁয়াজ লাগে, কিচ্ছু নাই। আমরা কি এখানে শুধু চাল ভাত খেয়ে থাকতে পারে না, তো আমরা সবজি টাকা লাগে। শান্তিরবাজার থেকে নিজস্ব প্রতিনিধির রিপোর্ট, নিউজ বাংলা।